Welcome to Adhikari Education and Technology, Higher Secondary Vocational Discipline Engineering and Technology, Group Automobile Technology এর কোর্স রিলেটেড টপিক নিয়ে শুরু করছি আজকের লার্নিং ভিডিও ক্লাস। হায়ার সেকেন্ডারি ভোকেশনাল ক্লাস 12-এর যে একটি সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল টেকনোলজি অর্থাৎ এফডিএমটি। তো এফডিএমটিতে প্রশ্নোত্তর আলোচনার পর্ব অর্থাৎ বিগত বছর অর্থাৎ 2018-র ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল টেকনোলজির 2018-র প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনার তৃতীয় পর্বে আজকে আলোচনা করব কোশ্চেন নাম্বার 7 থেকে লাস্ট কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বে প্রশ্নগুলি কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে পড়ে নেই। তৃতীয় পর্বে যে প্রশ্নগুলো আমি পাচ্ছি এ পর্যন্ত এর আগের পর্বে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব কোশ্চেন নাম্বার 7 থেকে 9 পর্যন্ত। তো 7-এর এতে বলা হয়েছে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সিটির গাণিতিক রূপ লেখো। একটি কার্নোট ইঞ্জিন 300K থেকে 700K এর মধ্যে কাজ করে এটার কি বলছে এফিসিয়েন্সিটা বের করতে হবে। 7C কম্প্রেসরে ফ্রি এয়ার ডেলিভারি বলতে কী বোঝায়। এবার প্রশ্ন কোশ্চেন নাম্বার 8 পাইপের মধ্য দিয়ে প্রবাহিত আদর্শ তরলের ক্ষেত্রে বার্নৌলির সূত্রটি লেখো এবং বর্ণনা করো। 8B পিজোমিটারের একটি ব্যবহার লেখো। 8C 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পাইপের মধ্য দিয়ে 10 মিটার পার সেকেন্ড গড় গতিবেগে জল প্রবাহিত হচ্ছে। পাইপের মধ্য দিয়ে জল ডিসচার্জ নির্ণয় করতে হবে, অর্থাৎ কতটা জল যাচ্ছে। যদি সমস্ত জল অর্থাৎ ওই জলটাই 20 সেন্টিমিটার ব্যাসের অন্য একটি পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে দ্বিতীয় পাইপের মধ্য দিয়ে জলের গতিবেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 9-এ বলা আছে শর্ট নোট অর্থাৎ টিকা লিখতে হবে। যেমন 1 নাম্বার বলা হয়েছে ভিসকোসিটি, 2 নাম্বার এন্ট্রপি, 3 নাম্বার ম্যানোমিটার, 4 নাম্বার রেনল্ডস নাম্বার, 5 নাম্বার ইউনিফর্ম ফ্লো। 5 নাম্বার বলছে তরলের প্রেসার হেড। এবার আমরা চলে যাব 7 নাম্বার প্রশ্নের উত্তরে। 7 নম্বর প্রশ্নের উত্তরে দেখা যাক কি লেখা আছে। 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্ন প্রথমে চলে যায় 7 নম্বর এতে বলা হয়েছে কি কার্নোট সাইকেলের এফিসিয়েন্সির গাণিতিক রূপটি লেখো। তো কার্নোট সাইকেলের এফিসিয়েন্সির গাণিতিক রূপ লেখার আগে আমাদের সিম্বলগুলো জানতে হবে। তো যেমন এখানে এফিসিয়েন্সিটাকে ধরা হয়েছে ইটা এবং প্রাথমিক তাপমাত্রা T1, অন্তিম তাপমাত্রা T2। আইসোথার্মাল এক্সপেনশনে T1 তাপমাত্রায় গৃহীত তাপ Q1 এবং আইসোথার্মাল কম্প্রেশনে T2 তাপমাত্রা বর্জিত তাপ সমান সমান Q2। তাহলে কার্নোট সাইকেলের গাণিতিক রূপটি হচ্ছে এফিসিয়েন্সি সমান সমান Q1 মাইনাস Q2 বাই Q1 অথবা এফিসিয়েন্সি সমান সমান T1 মাইনাস T2 বাই T1। এবার এখানে প্রথমে আমি পেয়ে গেছি 7C। 7Cতে বলা হয়েছে কম্প্রেসরের ফ্রি এয়ার ডেলিভারি বলতে কী বোঝায়। উত্তরে যেটা দাঁড়াচ্ছে একক বায়ুমণ্ডলীয় চাপে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100% ফুল RPM-এ ইনলেটে সাকশনের সময় যে আয়তনের 100% বিশুদ্ধ বাতাস 100% বিশুদ্ধ শুষ্ক বাতাস কম্প্রেসর টেনে নিতে পারে
তাকেই অর্থাৎ সেই আয়তনকেই বলা হচ্ছে ওই এয়ার কম্প্রেসরের ফ্রি এয়ার ডেলিভারি। এবার পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলতে এবার পাচ্ছি 7B। 7Bতে একটি অঙ্ক দেওয়া আছে, বলা আছে কার্নট ইঞ্জিন 300K থেকে 700K এর মধ্যে অপারেট করে, হ্যাঁ, এবার ইঞ্জিনটির এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে। এবার যদি আমরা এফিসিয়েন্সি ইজিক্যাল টু T1 মাইনাস T2/T1 ফর্মুলায় বসিয়ে দিই, এখানে T1 ইজিক্যাল টু হচ্ছে 700K, T2 ইজিক্যাল টু 300K, তাহলে এখানে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি 57.14%। এবার 8 নম্বর প্রশ্নে উত্তর নিয়ে আলোচনা। 8 নম্বর এই প্রশ্নে বলা হয়েছে পাইপের মধ্য দিয়ে আদর্শ তরলের ক্ষেত্রে বার্নৌলির সূত্রটি লিখতে হবে এবং বর্ণনা করতে হবে। তো প্রথমে বার্নৌলির সূত্রটি। বার্নৌলির সূত্র সম্পূর্ণরূপে অসংকোচনীয় এবং ধারাবাহিকভাবে প্রবাহিত তরলের ক্ষেত্রে যখন তরলের কণা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, যদি প্রবাহের সময় পাইপের ভিতর কোনো ঘর্ষণজনিত বা অন্যান্য বাধা না থাকে, তবে একটি কোণার মোট গতিশক্তি সবসময় একই থাকবে। এটি হচ্ছে বার্নৌলির সূত্র। এবার বার্নৌলির সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে জেড প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস P/W সমান ধ্রুবক। এখানে এই জেড হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এবং ভি স্কোয়ার বাই 2g হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এবং P/W হচ্ছে প্রেশার এনার্জি বা চাপজনিত শক্তি। এবার এইখানে ছবিটা এঁকে দেওয়া আছে। তো ছবিটাতে এইখানে একটা সরু মোটা পাইপের চিত্র অঙ্কন করা হয়েছে। এইখানে সেকশন নেওয়া আছে এ ড্যাশ বি ড্যাশ এবং এইখানে একটা লেভেল নেওয়া আছে Z1 Z2 একটা লাইন। এবার বর্ণনা ধরি পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের ক্ষেত্রে, হ্যাঁ, পাইপটির দুইটি সেকশন এ বিবি নেওয়া আছে। এই যে এ একটা সেকশন, বিবি একটা সেকশন। এবার Z1 সমান এ সেকশনে স্থিতিশক্তি, Z2 সমান বিবি সেকশনের স্থিতিশক্তি। এবার V1 স্কোয়ার বাই 2g এ সেকশনের গতিশক্তি, P1/W সমান এ সেকশনের চাপ শক্তি। এবার ওইদিকে হচ্ছে এই Z2 সমান বিবি সেকশনের স্থিতিশক্তি, V2 স্কোয়ার বাই 2g সমান বিবি সেকশনে গতিশক্তি, P2/W সমান বিবি সেকশনে চাপ শক্তি। তাহলে বার্নৌলির সূত্র অনুসারে এইখানে আমরা পাবো, যেহেতু বলা হয়েছে আগেই এই তিনটা, অর্থাৎ এই স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি সমান ধ্রুবক। তো সেই বার্নৌলির সূত্র অনুসারে আমরা পাবো Z1 প্লাস V1 স্কোয়ার বাই 2g প্লাস P1/W সমান Z2 প্লাস V2 স্কোয়ার বাই 2g প্লাস P2/W সমান ধ্রুবক। এটাই বার্নৌলির সূত্রের ব্যাখ্যা। এবার 8bতে বলা হয়েছে পাইজোমিটারের একটি ব্যবহার লেখো। তো পাইজোমিটার দিয়ে প্রবাহিত তরলের চাপ পরিমাপ করা হয়, এটাই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। এবার পরের প্রশ্ন 8cতে একটি অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা যেটা বলা হয়েছে 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পাইপের মধ্য দিয়ে কী আছে, একটা জলের গড় গতিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এবার পাইপের মধ্যে যে জলের ডিসচার্জটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমাদের বের করতে হবে এই সমস্ত জল দ্বিতীয় আরেকটি পাইপ যার ব্যাস 20 সেন্টিমিটার, সেটার মধ্যে দিয়ে গেলে গতিবেগটা কী দাঁড়াবে। এবার এখানে এই প্রথম পাইপের ব্যাস এটা D1 সমান 10 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করা হলো।
এবার জলের বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা ডিসচার্জটা বের করি, ডিসচার্জটা দাঁড়াচ্ছে কিউ ইজিক্যাল টু পাই/4 d1 স্কোয়ার v1। এখানে মানগুলো বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দেওয়ার পর এখানে ডিসচার্জটা পাওয়া গেল 0.0875 কিউবিক মিটার পার সেকেন্ড। এবার জলটা যেই পাইপের মধ্য দিয়ে যাক না কেন, হ্যাঁ, সেখানে টোটাল জলের যে ডিসচার্জ বা কোয়ান্টিটি যেটা এখানে কিউ লেখা আছে, সেই কিউটার ডিসচার্জটা সমান হবে, সে সরু পাইপের ভিতর দিয়ে যাক আর মোটা পাইপের ভিতর দিয়ে যাক। তো সেক্ষেত্রে দ্বিতীয় পাইপের ক্ষেত্রে ডিসচার্জটা আমরা বের করে প্রথম পাইপের যে ডিসচার্জ সেটার সঙ্গে সমান দেখালেই আমরা এই দ্বিতীয় পাইপের জলের যে গতিবেগ v2টা পেয়ে যাব। তো দ্বিতীয় পাইপে ব্যাস বলা আছে 20 সেন্টিমিটার, জলের বেগ ধরা হয়েছে v2। তো এখানে এই ফর্মুলাটা বসিয়ে দিয়ে আমরা ডিসচার্জটা বের করে সমান দেখাচ্ছি। তো এখানে ডিসচার্জটা যেটা হচ্ছে পাই/4 d2 স্কোয়ার v2 ইজিক্যাল টু পাই/4 d1 স্কোয়ার v1 হবে। তো এখান থেকে মানগুলো বসায় দেওয়ার পর আমরা পাচ্ছি v2 ইজিক্যাল টু, এখানে কাটাকাটি করে পেলাম 1/10 × 400 মিটার পার সেকেন্ড। তাহলে v2 এখানে আমরা পেলাম 0.025 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে নিচে দুটি উত্তরেই আবার পুনরায় লিখে দিতে হবে। নির্ণয় ডিসচার্জ কিউ ইজিক্যাল টু 0.0785 কিউবিক মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় পাইপের মধ্য দিয়ে বেগ v2 ইজিক্যাল টু 0.025 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে কোনো 4টি বিষয় টিকা লিখতে হবে। 1 নম্বর ভিসকোসিটি। তো ভিসকোসিটি কাকে বলে? তো ভিসকোসিটি যেটা হচ্ছে, আমরা যদি সাধারণভাবে আলোচনা করি, ভিসকোসিটি হচ্ছে এমন একটা ধর্ম যেটা তরল পদার্থে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেই ধর্মটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি। তো এখানে বলা হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্কা হলো তরল পদার্থে এমন একটি ধর্ম যার ফলে তরল প্রবাহিত হওয়ার হার বা গতি নিয়ন্ত্রিত হয়। এবার এটা পড়ে নিতে হবে একটু। এবার এখানে যেটা বলা হয়েছে, তরল পদার্থের কণাগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল যে আছে, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলেই তরলের ভিসকোসিটি ধর্মের জন্য দায়ী। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, একটি বোতলের প্রথমে একই আয়তনের 2টি বোতল যদি আমরা নিই, একটাতে মনে করা হলো জল আর একটাতে দেখা গেল সর্ষের তেল ভরে নেওয়া হলো। এবার দুটাকে যদি একই সঙ্গে ঢালা শুরু করা হয়, তাহলে জল অনেক তাড়াতাড়ি ঢালা শেষ হয়ে যাবে, কিন্তু সর্ষের তেল ঢালা শেষ হতে খানিকটা সময় লাগবে। এবার এই অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, তরল পদার্থের প্রবাহিত হওয়ার পথে এক বাধার একটা সৃষ্টি হচ্ছে। তো যে ধর্মের জন্য বাধার সৃষ্টি হচ্ছে সেই ধর্মটাই হচ্ছে ভিসকোসিটি। এবার 2 নম্বর বলা হচ্ছে এন্ট্রপি। এবার এন্ট্রপি কি? এক কথায় এন্ট্রপি হলো কোনো সিস্টেমের গতীয় অবস্থার অপেক্ষক, যা সিস্টেমের মধ্যেকার কণাগুলির বিশৃঙ্খল অবস্থার পরিমাপক। প্রকৃতপক্ষে প্রাকৃতিক বিভিন্ন বলের ক্রিয়ায় বা বিক্রিয়ার ফলে যে কোনো শৃঙ্খলাবদ্ধ বস্তু বা বস্তু সমষ্টি স্বাভাবিকভাবে বিশৃঙ্খল হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই যে কোনো প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত পদ্ধতির ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ যত সময় বাড়তে থাকে তত বিশৃঙ্খলার হার বাড়তে থাকে। আবার শোষিত বা বর্জিত তাপকে যে তাপমাত্রায় ওই তাপ শোষিত বা বর্জিত হয় তা দিয়ে ভাগ করলে একটি থার্মোডিনামিক ফাংশন পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে এন্ট্রপি, অর্থাৎ এন্ট্রপির একটা বিকল্প সংজ্ঞা। এবার
ডিকিউ পরিমাণ তাপ টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত হলে সেক্ষেত্রে এন্ট্রপি দাঁড়াবে ডিএস ইজিক্যাল টু ডিকিউ বাই টি। এবার 9 নম্বর ম্যানোমিটার। এবার ম্যানোমিটার কি? ম্যানোমিটার হচ্ছে একটি ডিভাইস যার সাহায্যে কোনো গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করা হয়। তো ম্যানোমিটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সিম্পল ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তো ম্যানোমিটার ইউ আকৃতির, মানে কি বলছে, সিম্পল ম্যানোমিটার ইউ আকৃতির কাঁচ নল দিয়ে তৈরি হয়। নলের ভিতর সাধারণত দু প্রকার তরল থাকে। তো সিম্পল ম্যানোমিটার দিয়ে দুরকমভাবে প্রেশার মেজারমেন্ট করা যায়, যেমন পজিটিভ এবং নেগেটিভ। এবার 4 নম্বর প্রশ্ন দাঁড়াচ্ছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার প্রবাহী গতিবিদ্যা অর্থাৎ ফ্লুইড মেকানিক্সে রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যা হলো একটি মাত্রাবিহীন রাশি। এই রেনল্ডস নাম্বার হলো ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের অনুপাত। এবার রেনল্ডস নাম্বার সম্পর্কে অনেক আলোচনা আছে। এবার রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে যেটা দেখা যায়, এবার এই রেনল্ডস নাম্বার যেটা এখানে ম্যাথমেটিক্যালি দেওয়া হয়েছে, রেনল্ডস নাম্বার আর এন ইজিক্যাল টু ইনার্শিয়া ফোর্সেস বাই ভিসকাস ফোর্সেস। অর্থাৎ একটু আগে যেটা বলা হলো, ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের যে অনুপাত, সেটাই হচ্ছে রেনল্ডস নাম্বার। এবার রেনল্ডস নাম্বারের মান 2000-এর কম হলে প্রবাহটা হবে ল্যামিনার ফ্লো, এবং রেনল্ডস নাম্বারের মান 2000-এর বড় কিন্তু 2800-র ছোট হলে সেক্ষেত্রে প্রবাহিত হবে টার্বুলেন্ট ফ্লো। তো এক্ষেত্রে কিছু কিছু বইতে রেঞ্জটা, বা আমরা যদি অনলাইনে কোনো এই বিষয়টা নিয়ে যদি সার্চ করি, এবার রেঞ্জটা একটু অন্যরকম দাঁড়াতে পারে। পরে প্রশ্নে চলে যাই। এবার 5 নম্বর বলা আছে ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো পাইপ অথবা ক্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের প্রতিটি সেকশনে কোণাগুলির গতিবেগ সমান হয়। এক্ষেত্রে এই প্রবাহকে বলা হয় ইউনিফর্ম ফ্লো। এই ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে সেকশনে প্রবাহের গভীরতা অর্থাৎ ডেপথ অফ ফ্লো প্রতিটি সেকশনের ক্ষেত্রে সমান হতে হবে, কারণ এই ডেপথ অফ ফ্লো পরিবর্তিত হলে ইউনিফর্ম ফ্লোটি পরিবর্তিত হয়ে স্টেডি বা আনস্টেডি ফ্লোতে পরিণত হবে। এবার প্রেশার হেড অফ লিকুইডের প্রেশার হেড। কোনো তরলের প্রেশার হেড বলতে বোঝায় তরলের উপরিতল থেকে পাত্রের তলা পর্যন্ত যে দূরত্ব বা উচ্চতা, ঠিক আছে, সেই উচ্চতাটাকে বলা হচ্ছে প্রেশার হেড বা স্ট্যাটিক প্রেশার হেডও বলা হচ্ছে। এবার ম্যাথমেটিক্যালি যেটা দাঁড়াচ্ছে স্ট্যাটিক প্রেশার হেড ইজিক্যাল টু P/W। আবার এক্ষেত্রে যদি আমরা টোটাল প্রেশার হেড বের করতে চাই, তাহলে বার্নৌলির সূত্র এসে যাবে। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে টোটাল প্রেশার হেড সমান সমান পোটেনশিয়াল প্রেশার হেড প্লাস কাইনেটিক প্রেশার হেড প্লাস প্রেশার হেড। এবার এ পর্যন্ত প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল 9-6 পর্যন্ত। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে আজকে এই তৃতীয় পর্ব পর্যন্ত FDMT 2018 ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তর আলোচনা শেষ হলো। এক্ষেত্রে এই
তৃতীয় পর্বে যে ভিডিও আছে অর্থাৎ এই ভিডিওটার শেষে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটির আমি লিঙ্কটি দিয়ে দেবো। লিঙ্কটি ডাউনলোড করে নেওয়া যাবে। এই লিঙ্কটি ডাউনলোড করে নিয়ে পড়াশোনা একটা সুবিধা হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ।